মেয়েটি থানায় যায়, কথা বলতে গিয়ে গলা আটকে আসে, চোখে ভয়, শরীর কাঁপছে তার, কারণ সে ধর্ষণের শিকার হয়েছে। চারপাশে তখন শুরু হয় ফিসফাস এবং কৌতূহল। আশেপাশের কেউ কেউ বিচার চায়, কেউ আবার দোষ চাপায় মেয়েটির পোশাকে এবং চলাফেরায়। আইনের চোখে তখন শুরু হয় এক দীর্ঘ এবং জটিল লড়াই, কারণ শুধু অভিযোগ করলেই এর বিচার হয় না। ধর্ষণের মামলায় প্রতিটি শব্দ, প্রতিটি আলামত এবং প্রমাণ আদালতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ষণ মামলা আদালতে প্রমাণ করার প্রক্রিয়া শুরু হয় অভিযোগকারীর বক্তব্য দিয়ে। অভিযোগকারীকে আদালতে তার অভিজ্ঞতা বর্ণনা করতে হয়। প্রাথমিক পর্যায়ে এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি মামলার ভিত্তি তৈরি করে। অভিযোগকারীর বক্তব্যের পাশাপাশি মেডিকেল রিপোর্ট ও প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। মেডিকেল পরীক্ষার মাধ্যমে শারীরিক আঘাত, ডিএনএ প্রমাণ এবং অন্যান্য শারীরিক প্রমাণ সংগ্রহ করা হয়। এই প্রমাণগুলো অভিযোগকারীর বক্তব্যের সত্যতা যাচাই করতে সাহায্য করে। ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রমাণ, যেমন অভিযুক্তের ডিএনএ, পোশাক, চুল, রক্ত বা অন্য কোনো জৈবিক পদার্থ ফরেনসিক পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। ভুক্তভোগীর বয়ান রেকর্ড করা হয়। ঘটনাস্থলের ছবি তোলা এবং সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করাও বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের আইনে ডিএনএ পরীক্ষাকে সরাসরি প্রমাণ হিসেবে গণ্য করা হয়, যা ধর্ষণ মামলা প্রমাণে একটি শক্তিশালী হাতিয়ার। মেডিকেল রিপোর্টের পাশাপাশি সাক্ষী এবং অন্যান্য প্রমাণও গুরুত্বপূর্ণ। সাক্ষীরা ঘটনার সময় কি দেখেছেন বা শুনেছেন তা আদালতে উপস্থাপন করেন। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল ফোনের ডেটা এবং অন্যান্য ডিজিটাল প্রমাণও ব্যবহার করা হয়। বাংলাদেশের বিদ্যমান আইনে ধর্ষণ প্রমাণের জন্য কিছু নির্দিষ্ট ধারা রয়েছে। দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী ধর্ষণের সংজ্ঞা এবং শাস্তি নির্ধারণ করা হয়েছে। এই ধারা অনুযায়ী যদি কোনো পুরুষ জোরপূর্বক কোনো নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে, তাহলে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনেও ধর্ষণের শাস্তি সম্পর্কে স্পষ্ট উল্লেখ আছে। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী ধর্ষণের শাস্তি হল যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, তবে কখনো আবার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিশেষ করে যদি ধর্ষণের ফলে মৃত্যু ঘটে, তাহলে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে অনেকেই মনে করে শুধুমাত্র মেয়েটির বক্তব্যই ধর্ষণ প্রমাণের জন্য যথেষ্ট, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাংলাদেশে ধর্ষণ সংক্রান্ত বিচারমূলক কার্যক্রম মূলত চলে বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৫ এবং ৩৭৬ ধারার আলোকে। ৩৭৬ ধারায় বলা হয়েছে, ধর্ষণের শাস্তি হবে সর্বনিম্ন ১০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড পর্যন্ত। কিন্তু এত বড় শাস্তি দেওয়ার আগে আদালত নিশ্চিত হতে চায় ধর্ষণটি সত্যিই ঘটেছে কিনা। এই সত্যতা প্রমাণ করার প্রক্রিয়া বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। বিশেষ করে মেডিকেল টেস্টের ক্ষেত্রে একটি বিতর্কিত পরীক্ষা হচ্ছে টু ফিঙ্গারস টেস্ট। টু ফিঙ্গার টেস্ট একটি পুরনো এবং বিতর্কিত চিকিৎসা পদ্ধতি, যা ধর্ষণের শিকার নারীদের শারীরিক পরীক্ষা করার সময় ব্যবহার করা হতো। এই পদ্ধতিতে ডাক্তার একজন নারীর যোনিপথে ২ আঙ্গুল প্রবেশ করিয়ে পরীক্ষা করতেন, যাতে বোঝা যায় তিনি যৌন সম্পর্কে অভ্যস্ত কিনা। ২০১৩ সালে হাইকোর্ট টু ফিঙ্গার টেস্ট বন্ধের নির্দেশ দেয় এবং বলে এটি অসাংবিধানিক এবং মানবাধিকারের পরিপন্থী। তবে বাস্তবে অনেক ক্ষেত্রে এই পরীক্ষা এখনও চালু রয়েছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২২ সালে এক নির্দেশনায় এই পদ্ধতি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে। তাছাড়া ধর্ষণের অনেক ঘটনাতেই শারীরিক চিহ্ন স্পষ্ট থাকে না, বিশেষ করে যদি মামলা দেরিতে করা হয়। তাই আদালত শুধু মেডিকেল রিপোর্টের ওপর নির্ভর করে না, বিচারিক তদন্তে গুরুত্ব দেওয়া হয় ভিকটিমের জবানবন্দিকে। যদি সে আদালতে গিয়ে স্পষ্টভাবে ঘটনার বর্ণনা দিতে পারে, সেটি বিশ্বাসযোগ্য মনে হলে সেটাও প্রমাণ হিসেবে গৃহীত হয়। তবে এর পাশাপাশি দেখা হয় ঘটনার সময়, স্থান, সাক্ষী এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য। ধর্ষণের সময় ভিকটিম চিৎকার করেছিলেন কি না, আশেপাশে কেউ শুনেছিল কিনা, ঘটনার পর তার আচরণে পরিবর্তন এসেছিল কিনা, এসব বিষয় বিচারকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী ধর্ষণের শিকার ভিকটিমকে এবং তার পরিবারকে আইনি সহায়তা এবং নিরাপত্তা দেবার বিধান রয়েছে, যেমন গোপন জবানবন্দি গ্রহণ, সংবাদ মাধ্যমে পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা এবং আবাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তা। বাস্তবে সব ভিকটিম এই সুবিধা পান না, তবে আইনগতভাবে এগুলোর অস্তিত্ব রয়েছে। বিচারকরা সাধারণত খেয়াল করেন ঘটনার বর্ণনায় ধারাবাহিকতা আছে কিনা, জবানবন্দিতে পরিবর্তন এসেছে কিনা এবং অভিযুক্তের বিরুদ্ধে অতীতে এমন কোনো অভিযোগ ছিল কিনা। কখনো কখনো ডিএনএ পরীক্ষাও করা হয়, তবে তা দেশে এখনো বাধ্যতামূলক নয়। এই পরীক্ষাগুলো ধর্ষণ প্রমাণে অত্যন্ত কার্যকর হলেও প্রযুক্তিগত এবং কাঠামোগত দুর্বলতার কারণে অনেক সময় এই সুবিধাগুলো পাওয়া যায় না। অন্যদিকে ভিকটিমের পরিবারের নিরাপত্তার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। অনেক সময় মামলা করার পর পরিবার হুমকির মুখে পড়ে। আইনে ট্রাইব্যুনালের নির্দেশে পুলিশি পাহারা বা নিরাপত্তা ব্যবস্থার বিধান রাখা হয়েছে। ধর্ষণের বিচার একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। শুধু আইন থাকলেই চলে না, তার সঠিক প্রয়োগও জরুরি। প্রমাণের অভাবে অপরাধী যদি ছাড়া পেয়ে যায়, তাহলে তা ভবিষ্যতে আরও অপরাধের পথ খুলে দেয়। আবার নিরপরাধ কাউকে সাজা দিলে সেটিও বিচার ব্যবস্থার ব্যর্থতা। তাই প্রতিটি ধর্ষণ মামলা তদন্ত এবং বিচার হওয়া উচিত সততা, সংবেদনশীলতা এবং পেশাদারিত্বের সঙ্গে।